ছাত্রছাত্রীরা, আজকে এখন তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের ক্লাস। গত ক্লাসে ভয়েস চেঞ্জ সম্বন্ধে আলোচনা করছিল তোমাদের নির্ধারিত স্যার। আজকে তার পরবর্তী অংশটুকুই আমি দেখাবো সেখান থেকেই। তো স্যারের বিশেষ প্রয়োজনে আজকে ক্লাস নিতে পারতেছে না, সেই ক্লাসটা আমি নিচ্ছি। তো তোমাদের পড়ানো হয়েছিল ভয়েস চেঞ্জের অ্যাসার্টিভ সেন্টেন্স দেখানো হয়েছিল। আমি পরবর্তী অংশটুকু দেখাচ্ছি, আশা করি মনোযোগ সহকারে দেখলে বিষয়টা বুঝতে পারবে। আজকে দেখাবো পরবর্তী দুটি সেন্টেন্স। ভয়েস চেঞ্জ মূলত অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ এবং ইম্পারেটিভ এই তিনটি সেন্টেন্সেরই হয়ে থাকে। অপারেটিভ এবং এক্সক্লেমেটিভ সেন্টেন্সের সাধারণত ভয়েস চেঞ্জ হয় না। আজকে বাকি দুইটি সেন্টেন্সের ভয়েস চেঞ্জ দেখাচ্ছি। প্রথমটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর নাম্বার 2 imperative sentence। এটা হলো ইন্টারগেটিভ সেন্টেন্স, আর এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। এই দুটি সেন্টেন্স থেকেই দুটি সেন্টেন্স থেকে দেখাবো। কালি আস্তে আস্তে গাঢ় হবে, নতুন কলম তো দেখা যায় না মোটামুটি কালি। এটা দু একদিন ব্যাপার, আচ্ছা সমস্যা নাই। আমার লেখা সাধারণত একটু মোটাই হয়, সমস্যা হয় না। প্রথমেই চলবে, এটাও চলবে মনে হয়, এটাও চলবে, ঠিক আছে। প্রথমে আমরা জেনে নিব যে ইন্টারগেটিভ সেন্টেন্স গুলা কেমন আর ইম্পারেটিভ সেন্টেন্স গুলি কেমন। ইন্টারগেটিভ সেন্টেন্স দুই ধরনের হতে পারে। ইন্টারগেটিভ সেন্টেন্স দুই ধরনের হতে পারে, একটা হলো WH ওয়ার্ড যুক্ত, আর একটা হলো অক্সিলারি ভার্ব যুক্ত। তো WH ওয়ার্ড যুক্ত সাধারণত এই যে হোয়াট, তারপরে হুইচ, এরকম, অর্থাৎ WH ওয়ার্ড, তারপরে শেষে এই পুলিশ চিহ্ন, এমন হতে পারে। আর আরেক ধরনের হলো সাহায্যকারী ভার্ব, অর্থাৎ হেল্পিং ভার্ব প্লাস সাবজেক্ট, এইভাবে শেষে এই প্রশ্নবোধক চিহ্ন। এই দুই ধরনের ইন্টারগেটিভ সেন্টেন্স হয়। যেমন এরকম যে হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম, হোয়াট দ্বারা এখানে আরম্ভ হয়েছে। আরেকটা আর ইউ এ স্টুডেন্ট, আর ইউ এখানে সাহায্যকারী ভার্ব দ্বারা আরম্ভ হয়েছে। তো যাই হোক, এই হলো দুই ধরনের ইন্টারগেটিভ সেন্টেন্স। একটা হলো হোয়াট হুইচ WH ওয়ার্ড দ্বারা আরম্ভ হয়, আর একটা হলো হেল্পিং ভার্ব দ্বারা আরম্ভ হয়, আর অবশ্যই শেষে ইন্টারগেটিভ সাইন থাকতেই হবে। এইভাবে ইন্টারগেটিভ সেন্টেন্স গুলি হয়। এখন এই সেন্টেন্স অনুযায়ী আমরা ভয়েস চেঞ্জ করবো, তারপরে আমরা ইম্পারেটিভে চলে যাব।
তখন যদি ডাব্লিউএইচ ওয়ার্ড যুক্ত কোনো সেন্টেন্স থাকে তাহলে কি করবো? একটা এক্সাম্পল আমরা এখানে সেট করি। হোয়াট ডু ইউ ওয়ান্ট? সেন্টেন্সটি হলো হোয়াট ডু ইউ ওয়ান্ট। যে তোমরা ভয়েস সেন্সের যে সার্বিক যে নিয়ম সেটা অবশ্যই শিখেছ, যে ভয়েস সেন্স অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলেই আমাদের টেন্স অনুযায়ী সাহায্যের ভার্বগুলি ব্যবহার করতে হয়। এই আগে দেখব যে সেন্টেন্সটি আমার কোন টেন্সে। এই সেন্টেন্সের সাহায্যের ভার্ব হিসেবে ডু ব্যবহার করা হয়েছে ইন্ডিকেটিভের জন্য। এই সেন্টেন্সটি হচ্ছে একটি ইন্ডিকেটিভ টেন্সের একটি সেন্টেন্স। এই সেন্টেন্সে সাহায্যের ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে ডু, আর মূল ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে ওয়ান। এটিকে যদি তুমি ভয়েস সেন্স প্যাসিভ করো তাহলে পার্টই রাখতে হবে, পার্ট। তারপরে সাহায্যকারী ভার্ব, তারপর সাহায্যের ভার্ব এখানে ডু আছে। ইন্টারগেটিভ সেন্টেন্সে অ্যাসার্টিভ সেন্টেন্সে কোনো সাহায্যের ভার্ব থাকে না। যেমন এরকম আই ইট রাইস, এখানে কোনো সাহায্যকারী ভার্ব নেই। অথবা হি রিডস এ বুক, এখানে কোনো সাহায্যের ভার্ব নেই। যখনই এই সব সেন্টেন্সগুলি ইন্ডিকেটিভ অথবা নেগেটিভ করা হবে তখনই এখানে অবশ্যই সাহায্যের ভার্ব ব্যবহার করতে হবে। এটাকে যদি আমি নেগেটিভ করি তাহলে হবে আই ডু নট ইট রাইস, এটা হবে হি ডাজ নট রিড এ বুক। এইভাবে নেগেটিভ হবে। ইন্ডিকেটিভ করতে গেলে এখানে প্রথম ব্যবহার করতে হবে ডু আই ইট রাইস, আমি কি ভাত খাই, আর এখানে হবে ডাজ হি রিড এ বুক। এইভাবে ইন্ডিকেটিভ সেন্টেন্স গুলি হবে। তার মানে ইন্ডিকেটিভ সেন্টেন্স করতে হলে আমাকে অবশ্যই একটি সাহায্যকারী ভার্ব ব্যবহার করতে হবে। সেজন্য এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হওয়া সত্ত্বেও এখানে যেহেতু ইন্ডিকেটিভ সেন্টেন্স সেহেতু ডু সাহায্যের ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। এখন আমি যদি প্যাসিভ ভয়েসে করি তাহলে এখানে ইন্ডিকেটিভ সেন্টেন্সে যে ভার্বগুলি ব্যবহার করা হতো সেই ভার্বগুলি এখানে ব্যবহার করতে হবে। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সে ব্যবহার করতে হবে বার টু বি, এম ইজ আর। এখানে ওয়ার্ডের সাথে হবে ইজ। হোয়াট ইজ, ওয়ান্টের পাস্ট পার্টিসিপল ওয়ান্টেড, তারপরে হবে বাই, তারপরে হবে ইউ। এই হলো তোমার ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের WH যুক্ত সেন্টেন্স। এখন যদি হেল্পিং ভার্ব, সাহায্যকারী ভার্ব যুক্ত করি তাহলে কি হয়? যেমন একটা এক্সাম্পল নেওয়া যেতে পারে যে হ্যাভ ইউ ডান ইট, তুমি কি এটা করেছ? তো এখানে লক্ষ্য করি সাহায্যকারী ভার্ব, অক্সিলারি ভার্ব সেন্টেন্সের প্রথমেই অক্সিলারি ভার্ব, অর্থাৎ এটা হেল্পিং ভার্ব। আর এটা কি? এটা হলো সাবজেক্ট, এটা হলো প্রিন্সিপাল ভার্ব, আর এটা অবজেক্ট হিসাবে এখানে আছে, তাহলে এটিকে যদি আমি প্যাসিভ ফর্মে করি তাহলে প্যাসিভ ফর্মে করলে আমার একটি সাহায্যকারী ভার্ব সাবজেক্টের আগে ব্যবহার করব, আর আরেকটা সাহায্যকারী ভার্ব হবে সেটা সাবজেক্টের পরে ব্যবহার করব। তোমরা গত ক্লাসে অবশ্যই শিখেছ যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সাহায্যকারী ভার্ব হিসাবে হ্যাভ অথবা হ্যাজ থাকে। সাহায্যকারী ভার্ব হিসেবে কি থাকে? হ্যাভ অথবা হ্যাজ। আর প্যাসিভ ফর্ম করতে গেলে এই হ্যাভ হ্যাজ কি হয়ে যাবে? হ্যাভ বিন অথবা হ্যাজ বিন ব্যবহার করতে হবে।
তো এখানেও আমি সাবজেক্টের আগে সাহায্যকের ভার্ব ব্যবহার করব। সে সাহায্যকের ভার্ব কয়টা হয়ে গেল? দুইটা, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। হ্যাজ আবার বিন, হ্যাভ আবার বিন। তো এখানে আমি এই প্রথমে এই ভয়েস সেন্সের নিয়ম অনুযায়ী এই অবজেক্টকে কি করব? অবজেক্টকে সাবজেক্ট করব। অবজেক্টকে কি করব? সাবজেক্ট করব। অবজেক্টকে সাবজেক্ট করলাম। কিন্তু ইন্ডিকেটিভ সেন্টেন্সের নিয়ম অনুযায়ী সাহায্যকারী ভার্ব এই সাবজেক্টের আগে হবে। সাবজেক্টের আগে যদি হয় ইট সাবজেক্ট, এর সাথে হ্যাভ বিন হ্যাজ বিন, কোনটা প্রযোজ্য? হ্যাভ বিন না হ্যাজ বিন? ইটস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেহেতু এর সাথে হবে হ্যাজ বিন। তাহলে আমার হ্যাজ আগে দিতে হবে, হ্যাজ, আর বিনটা দিতে হবে সাবজেক্টের পর। হ্যাজ ইট বিন। তারপরে মূল ভার্ব আনো। মূল ভার্ব কি? মূল ভার্ব হচ্ছে, প্রিন্সিপাল ভার্ব হচ্ছে ডান। ডান পাশ প্রেজেন্ট করে আছে। হ্যাজ ইট বিন ডান বাই ইউ। হ্যাজ ইট বিন ডান বাই ইউ। এটা গেল, এটি গেল প্রেজেন্ট পারফেক্ট টেন্সের। আরেকটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা একটু শিখে নেই। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে is he writing a letter? Is he writing a letter? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কিভাবে বোঝা গেল? সাহায্যের ভার্ব হিসাবে ভার্ব টু বি এম ইজার আছে, ইজ আছে, মূল ভার্বের সাথে আইএনজি যোগ করা আছে। তাহলে আগে আমার জানতে হবে যে এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব এম ইজার চেঞ্জ হয়ে কি হয়? এম ইজার চেঞ্জ হয়ে হয় কি হয়? এম ইজার চেঞ্জ হয়ে হয় এম বিং অথবা is being অথবা are being, এই তিনটি ভিতরে একটি হবে। তো এখানে অবজেক্ট আছে আমার এ লেটার। তো এখানে কি হবে? এ লেটার হবে। কি হবে? এ লেটার হবে। এই এ লেটার অনুযায়ী, এই অনুসারে এম বিং, ইজ বিং, আর বিং কোনটা মিলে? এ লেটার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে হয় ইজ বিং। তাহলে ইজ বিং এর শুধু ইজ টানবে, ইজ এ লেটার, এরপর হবে ইজ এ লেটার বিং, তারপর মূল ভার্বের কি হবে? পাস্ট পার্টিসিপল। ইজ এ লেটার বিং রিটেন by him. Is a letter being written by him. Present continuous, present continuous, present continuous। am is আর অতিরিক্ত সাহায্যকের ভার্ব হিসেবে থাকবে being, is being, ঠিক am being, are being, এই তিনটা থেকে যে কোনো একটি, সেটা সাবজেক্টের নাম্বার, জেন্ডার এবং পার্সন অনুযায়ী ইজ বিং অথবা আর বিং অথবা এম বিং হবে। তা আশা করি অনেকটা ক্লিয়ার হয়েছে। তা আমরা পরবর্তী সেন্টেন্সে চলে যেতে পারি। ইম্পারেটিভ সেন্টেন্স।
এর আগে বলা হয়েছিল যে তোমরা তোমাদের নামের সাথে রোল নাম্বার লিখবে, উপস্থিতি যেন বেশি হয়, নিজেরা ক্লাস করবে, তোমার বন্ধু বান্ধবদেরকে বলবে ক্লাস করার জন্য, ক্লাস নিয়মিত করবে, ক্লাসে যতটুকুই পড়ানো হোক তার সাথে আরেকটু যদি বাসায় মনোযোগ সহকারে দেখা হয়, আমরা আশা করব যে তোমাদের অনেকটাই শেখা হয়ে যাবে। আজকে উপস্থিতিটা একটু দেখি। আজকের উপস্থিতি যথেষ্ট সন্তোষজনক, ৬২ জন। ৬২ জন। আশা করব আগামী ক্লাসগুলিতে আরো বেশি সংখ্যক উপস্থিত হবে। আমাদের যদি এর ভিতরে স্কুল না খুলে তাহলে সকল ক্লাস জুমের মাধ্যমেই হবে, আর গুগল মিটর সেটা বাদ দেওয়া হবে, সেটাতে অংশগ্রহণ অনেক কম করে, সেটাতে প্রবেশ করা কঠিন, এটাতে সহজ, তোমরা সকলকে বলে দিবে। যাই হোক, তোমরা তোমাদের রোল নাম্বার এবং নাম রোল নাম্বার, ক্লাসের প্রয়োজন নেই, ছেলে মেয়েও প্রয়োজন নেই, বয় গাছ লেখা প্রয়োজন নেই, সেকশনও লেখার প্রয়োজন নেই, শুধু নাম রোল নম্বর হলেই আমরা চিনতে পারবো যে কোন ক্লাসের, এবং সে ছেলে মেয়ে তো নামে বোঝা যায়। আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্স দেখবো। ইম্পারেটিভ সেন্টেন্স দেখার আগে ইম্পারেটিভ সেন্টেন্স গুলি কেমন সেটা একটু জানার চেষ্টা করবো। ইম্পারেটিভ সেন্টেন্স গুলি কেমন, কি দেখলে আমরা বুঝতে পারবো যে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের বাক্যের প্রথমে কি কি থাকে? বাক্যের প্রথমে মূল ভার্ব থাকে, মূল ভার্ব থাকে, তারপর ডু নট থাকে, তারপরে লেট থাকে, অনেক সময় প্লিজ, কাইন্ডলি, এগুলো থাকে। মূল ভার্ব থাকে, ডু নট থাকে, লেট থাকে, তারপরে প্লিজ থাকে, এরকম ভাবে কাইন্ডলিও থাকতে পারে। তো এই চারটা ধরন সাধারণত দেখে আমরা বুঝতে পারবো যে সেন্টেন্সটা ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস সেন্সে আলাদা আলাদা কিছু নিয়ম কানুন আছে, সেগুলো একটা একটা করে দেখাচ্ছি। যদি মূল ভাব থাকে, খুব ছোট্ট একটি উদাহরণ দেই। খুব ছোট একটা উদাহরণ, ডু ইট। এই বাক্যটি একটু লক্ষ্য করো তো, ডু ইট। প্রথমে আমি চিনার উপায় হিসেবে বলেছিলাম যে বাক্যের প্রথমে ভার্ব থাকে, এটা একটি ভার্ব, আর এটা কি অবজেক্ট। ডু ইট এটি ভার্ব, এটা হলো অবজেক্ট। অনেকে এইগুলি পারো, খুব ভালোভাবে পারো, 6 শিখে ফেলেছ, 7 শিখে ফেলেছ। আবার তাদের রিভিশন হচ্ছে, রিভিশন হওয়ার ফলে উপকার কি হবে? উপকার হবে স্মৃতিতে স্থায়ীভাবে এগুলি থাকবে। অনেকে আধা আধা পারো, অর্ধেক অর্ধেক পারো, তারা আজকে ক্লিয়ার করে নিবে। আর অনেকেই পারো না, যারা পারো না তারা এই মুহূর্তে আশা করি শিখতে পারবে যদি মনোযোগ দাও। দুঃখজনক ব্যাপার, যারা পারে তারাই দেখতেছে, যারা পারে না সেসব ছেলে এবং মেয়েরা এই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করে না, ওদের বেশি প্রয়োজন ছিল। যাই হোক, তোমরা যারা অংশগ্রহণ করতেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা নিজেরা ভালো রেজাল্ট করবে, স্কুলের মান সম্মানকে তোমরা উপরের দিকে তুলে নিবে, সমাজে এবং রাষ্ট্রের উন্নয়নে তোমরা অংশগ্রহণ করবে। যাই হোক, তাহলে ডু ইট, এটা করো। এখানে ভার্ব আছে আর আছে
অবজেক্ট। তো এইরকম ইম্পারেটিভ সেন্টেন্স ভয়েস চেঞ্জ করতে হলে একটা স্ট্রাকচার মেনটেন করতে হয়। এই স্ট্রাকচারটা হলো এরকম, যদি মূল ভাব প্রথমে থাকে তাহলে প্রথম হবে লেট, লেটের পরে হবে সাবজেক্ট, অবজেক্টের সাবজেক্ট, অবজেক্টের সাবজেক্ট লেট, তারপর হবে বি, ভার্বের পার্ট পিপি। এখানে লাগে না, লাগে না, সাধারণত এতটুকুতে হয়ে যায়। তো এই স্ট্রাকচার অনুযায়ী যদি এটাকে সাজায় তাহলে কি হবে? প্রথমে হবে লেট, তারপরে অবজেক্টকে সাবজেক্ট করব ইট, লেট ইট, তারপর কি দিব বি, তারপর কি দিব মূল ভাবে পাঠ করেছি ডান, আর লাগবে না। তো লক্ষ্য করি ডু ইট, ডু ইট, ডু ইট, দুটি শব্দ। এটাকে ভয়েস চেঞ্জ করতে হলে প্রথমে দিতে হবে লেট। কেন দিলাম? ইম্পারেটিভ সেন্টেন্স যেহেতু সেহেতু লেট। অবজেক্টকে কি করলাম? সাবজেক্টে আনলাম, তারপরে দেবো আমি বি, তারপরে মূল ভার্ব পার্টিসিপল ডান, ডু ইট। এরকম ভাবে একটু যদি বড় করি, একটু বড়, গিভ, হিম, মি দিয়ে দে, গিভ মি, গিভ মি সাম মানি। তাহলে ঠিক এইভাবে যদি করি, লেট, এরপরে লেট ব্যবহার করলাম, লেট। 2 নম্বর কি? অবজেক্টকে সাবজেক্ট, অবজেক্ট কি আছে? সাম মানি, সাম মানি, লেট, সাম মানি, বি, তারপরে ভার্বে পারপাস গিভেন, মি আছে, মি হবে given। মানে কিছু যদি থাকে হবে, আর না থাকলে নাই। এইভাবে এইভাবে করতে হবে। এবার যদি মূল ভাব থাকে, তারপরে আসি লেট যুক্ত, লেট যুক্ত, লেট যুক্ত 2 ধরনের হতে পারে। প্রথমটা এরকম, let him do this, let him, না প্রায় তো এমন তুলে let him do this, এটা তো অপারেট করা সম্ভবই না, হ্যান্ড তোলা এটি করা। let him do this, let him do this, ওই অনুযায়ী যদি করি তাহলে এরকমটা হবে যে let প্লাস সাবজেক্ট প্লাস বি প্লাস ভিপিপি প্লাস বাই প্লাস এখানে অবজেক্টটা থাকবে। তো দেখি এখানে আছে দিস সাবজেক্ট, অবজেক্ট, অবজেক্ট আকারে আছে দিস। তার প্রথমে লেট ব্যবহার করবো, করলাম লেট, তারপরে সাবজেক্ট অর্থাৎ অবজেক্টকে সাবজেক্ট করবো লেট দিস, তারপরে বি, তারপর ভার্বের পিপি ডান,
তারপরে যেহেতু হিম এখানে লেটের পর পরে সাবজেক্ট হিসাবে আছে, কাজে হবে এখানে বাই, আর হবে হিম, হিম অবজেক্ট আকারে করাই আছে। এইভাবে আমরা লিখবো যে লেট দিস বি ডান বাই হিম। এখানে একটা লক্ষণীয় ব্যাপার, এখানে একটি লক্ষণীয় ব্যাপার, সেটা হচ্ছে যে লেট থাকলেই বাই হচ্ছে, লেট থাকলে কি হচ্ছে বাই। আর এর আগে যখন আমি মূল ভার্ব সহ করলাম সেখানে কিন্তু লেট ব্যবহার করা হয়েছে, লেট ব্যবহার করার পরেও সেখানে বাই হয়নি, বাই হয়নি মানে ওই সেন্টেন্সে কোনো অবজেক্ট ওইভাবে, সাবজেক্ট ওইভাবে ছিল না। তো লেটের আরেকটা ব্যাপার আছে, এটা খুব মারাত্মক ব্যাপার, যে সেন্টেন্সটা আমি লিখতেছি। প্লাক মি এ ফ্লাওয়ার, প্লাক মি এ ফ্লাওয়ার, প্লাক মি এ ফ্লাওয়ার, প্লাক মি এ ফ্লাওয়ার, তিনটি শব্দ এখানে আছে। প্লাক মি এ ফ্লাওয়ার এটা ভার্ব, মি আয়ের অবজেক্ট আকারে এখানে আছে, আর ফ্লাওয়ার একটা নাউন। এখানে লক্ষ্য করো প্লাক মি এ ফ্লাওয়ার, তার অর্থটা হচ্ছে আমাকে ফুল তুলে দাও, আমাকে একটি ফুল তুলে দাও। প্লাক মি এ ফ্লাওয়ার, আমাকে একটি ফুল তুলে দাও। আমি কিন্তু ফুল তুলতেছি না, আমি এখানে ফুল তুলতেছি না। প্লাক মি এ ফ্লাওয়ার, আমাকে একটি ফুল তুলে দাও। তোমাকে বলছি, তোমাকে বলা হচ্ছে, সেই ইউটা এখানে উচ্চ আকারে আছে, মূলত আমি ফুল তুলবো না, আমাকে ফুল তুলে দেওয়ার জন্য বলতেছি। তাহলে ফুল আমি তুলবো না, ফুল কে তুলবে? তুমি ফুল তুলবে, আর আমি চাচ্ছি। আর কার জন্য ফুল তোলা হবে? ফুলটা তোলা হবে আমার জন্য। এরকম যদি সেন্টেন্স থাকে তাহলে এটা এইভাবে করতে হবে, লেট এ ফ্লাওয়ার, লেট এ ফ্লাওয়ার বি, ওই আগে নিয়ম অনুযায়ী লেট সাবজেক্ট বি, মূল ভাবে প্লাস পারফেক্ট, লেট এ ফ্লাওয়ার বি প্লাক বাই, প্লাক বি প্লাক আমার জন্য, ফর মি। সেন্টেন্সটা আবার লক্ষ্য করি, যদি এই ধরনের সেন্টেন্স থাকে, প্লাক মি এ ফ্লাওয়ার অথবা বাই মি এ বুক, বাই মি এ পেন্সিল, এই জাতীয় সেন্টেন্স থাকলে সেখানে একটু লক্ষ্য রাখতে হবে যে সেই কাজটা করলো কে আর কার জন্য করা হয়েছে। এই সেন্টেন্সে প্লাক তুলো তোমাকে দ্বারা করানো হয়েছে, কার জন্য? আমার জন্য। তাই এখানে হবে লেট এ ফ্লাওয়ার বি প্লাক ফর মি। এই সেন্টেন্সটি যদি এমন হয় যে লেট মি প্লাক, লেট মি প্লাক এ ফ্লাওয়ার, লেট মি প্লাক এ ফ্লাওয়ার, আমাকে একটি ফুল তুলতে দেওয়া হোক। লেট মি প্লাক মি এ ফ্লাওয়ার, আমাকে একটি ফুল তুলতে দেওয়া হোক। এখন কে ফুল তুলবে? এখন এই বাক্যে কিন্তু ফুল আমি তুলবো। লেট অনুমতি চাচ্ছি যে কারো কাছ থেকে, তোমার কাছ থেকে অথবা যেই আছে তার কাছ থেকে আমি অনুমতি চাচ্ছি যে আমাকে দেওয়া হোক প্লাকে ফ্লাওয়ার, একটি ফুল তুলতে দেওয়া হোক, অর্থাৎ আমি ফুলটা তুলবো। এখানে কার্য সম্পাদন করব আমি, যে কাজে এই আমিটা এখানে সাবজেক্ট হিসাবে আছে, এটাকে আমি প্যাসিভ ফর্মে অবজেক্ট হিসেবে অবজেক্টে নিয়ে যাব। এটাও নিয়ম অনুযায়ী লেট
লেট অবজেক্ট হলো এফ পাওয়ার, লেট এফ পাওয়ার, ওই নিয়ম অনুযায়ী বি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে হবে বাই, তারপর হবে একটু সাবজেক্ট আকারে আছে অবজেক্ট মি, এখানে সাবজেক্টের অবস্থানে আছে মি, কিন্তু তার ফর্মটা হচ্ছে অবজেক্ট, কাজেই বাইর করে অবজেক্ট। লেট এ ফ্লাওয়ার বি প্লাকড বাই মি, একটু লক্ষ্য করো যে সেন্টেন্সে লেট দ্বারা আরম্ভ হয়েছে সেটা অনুমতি চাওয়ামূলক, আর এটা অনুমতি না, এটা কারো কাছে কোনো কিছু প্রার্থনামূলক। দুইটা দুই ধরনের, যদি লেট যুক্ত থাকে তাহলে হবে বাই মি, আর যদি লেট যুক্ত না থাকে তাহলে হবে ফর মি। ক্লাস এটা শেষ। তো যাই হোক, আজকে এই পর্যন্তই, আমাদের নির্ধারিত সময় শেষ হয়ে গেছে। আশা করি কম বেশি বুঝতে পেরেছ। আরো একটু মনোযোগ সহকারে দেখলে মনে হয় বিষয়টি ক্লিয়ার হবে। যেহেতু এটা অনলাইন ক্লাস, সরাসরি যোগাযোগের ওইভাবে অতটা সুযোগ নেই। সুযোগ থাকলে তোমাদের যত প্রশ্ন সেগুলি বলে দেওয়া যেত। ধন্যবাদ সবাই।